আজাদ থমকে দাঁড়ালো। আন্তারা তার গলা জাপটে বুকে মুখ গুজে আছে। মুখ না দেখলেও ফিসফিস করে বলা কথা তার কানে ঠিক গেল। সে হেসে ফেলল। তখনই আশেপাশে কোথাও একটা বাজ পড়ল। আন্তারা আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। বুকের ভেতর ঢুকতে ঢুকতে ফিসফিস করে বলল, ভয় করছে বাবা, ভয় করছে। আজাদ আর দাঁড়ালো না। বৃষ্টি পলিথিনের কারণে হাত পিছলে যাচ্ছে। সে আরেকটু শক্ত করে ধরেই সোজা বোটের ছাউনির ভিতর এনে রাখলো। এই মেয়ের জন্যই দাদা বোটে বিছানার ব্যবস্থা করতে বলেছে। সেই বিছানায় কোনো রকম রেখেই বেরিয়ে এলো। আকাশ ভেঙে নামছে তখন তুমুল বৃষ্টি। সেই বৃষ্টিতে বোট ছাড়বে না। সে চোখ বন্ধ করে সেই বৃষ্টিতে দাঁড়িয়ে রইল। কতক্ষণ দাঁড়িয়ে রইল সে নিজেও জানে না। ধ্যান ভাঙলো ইঞ্জিন চলার শব্দে। বৃষ্টি কমেছে, সন্ধ্যা নামো নামো করছে। যেতে যেতে রাত হয়ে যাবে। বোট যখন তাদের গ্রামের ঘাটে নামলো তখন রাত 10টার উপরে। আফসার ভয়ে ভয়ে দোয়া পড়তে পড়তে এসেছে। বোটে তারা একা এসেছে। আন্তারা আছে তাই অন্য যাত্রী সে তুলতে দেয়নি। পুরোটাই ভাড়া করেছে। আজকাল মাঝ নদীতে ডাকাত পড়ে, তবে বৃষ্টির কারণে রক্ষে। টাকা পয়সা তাদের যান নিয়ে তার ভয় নেই। তার সব ভয় ছিল তার বুবুকে নিয়ে। আল্লাহ সহায়, ভালোই এসেছে। গাঁও গ্রামে 10টার উপরে মানে মধ্যরাত। এত রাতে রিক্সা পাওয়া যাবে না। তাদের বোট ঘাটে থামতেই রমেশ দৌড়ে গেছে। তাদের বাড়ির দুবারই পরেই কুদ্দুসের ভ্যান আছে, সেটাই নিয়ে এসেছে। আর সাথে এসেছে আসাদ আর আমজাদ। রমিজ আজাদ আগে সব মালামাল নামালো। আন্তারাকে আনতে আজাদ ছাউনির ভেতরে আসতেই দেখলো আন্তারা শটান হয়ে বসে আছে। এই মেয়ে পুরো 5-6 ঘন্টা বেহুশের মতো ঘুমিয়েছে। জ্বর মনে হয় কমেছে, তা না হলে এতক্ষণ তো মাথাও সোজা করতে পারেনি। আজাদকে দেখেই আন্তারা সজ্ঞানে সুস্থ স্বাভাবিক স্পষ্টভাবে প্রথম কথা বলল, অবশ্য খুব মিহিভাবে বলল, পানি খাবো, মাথার ঘুমটা একটু ফেলি, অস্থির লাগছে। আজাদ কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। তারপরে বেরিয়ে এলো। মালামাল সব নামানো হয়ে গেছে। পানির বোতলও সেখানে। সে আবার গিয়ে ভ্যান থেকে পানির বোতল এনে এগিয়ে দিল। দিয়ে ঘুরে দাঁড়ালো। তার নিজেরই এখন শীত শীত করছে। জ্বর আসবে কিনা কে জানে। সে ঘুরতেই আন্তারা ঘোমটা ফেললো। ওড়নার চাদরে পুরো পেঁচিয়ে আছে। শরীর ঘেমে একাকার। জ্বর ছেড়েছে। ওড়না চাদর ফেলে একটু স্বস্তি লাগতেই সে আশেপাশে একবার চোখ বুলিয়ে তার সামনে দাঁড়ানো মানুষটার দিকে তাকালো। বোটে টিম টিম করে হারিকেন জ্বলছে। সেই হারিকেনের স্বল্প আলোতে এই লোককে সে চিনতে পারল না। শুধু মনে পড়ছে ওই বৃদ্ধ লোকটার কথা। সে নাকি তার নানা হয়। কি জানি, কখনো তো সে কাউকে দেখেই নেই। তার দুনিয়া ছিল তার বাবা। বাবা কখনো তার সম্পর্কে কিছু বলেনি। জিজ্ঞেস করলেই বলতো, আমি এতিম রে মা, জন্মগত এতিম। এই দুনিয়ায় বলার মতো আমার কেউ কখনো ছিল না, এখনো নেই। বাবা কথাগুলো বলতো একরাশ দুঃখ নিয়ে। তাই আন্তারার জ্ঞান হওয়ার পরে কখনো আর কিছু জিজ্ঞেসই করেনি। তার সেই বাবা নেই, এই কথা মনে পড়তেই তার বুক আবার ভেঙে এলো। কেন তাকে এভাবে একা ফেলে চলে গেল? আন্তারা আর পানি খেলো না, খেতে ইচ্ছেও করলো না। পানির বোতল টুপ করে পানিতে ফেলে দিল। এই অভিমান কার উপর আন্তারা নিজেও জানে না। শুধু জানে এই পৃথিবীতে তার নিজের বলতে আর কেউ নেই, কেউ না। সেও এখন তার বাবার মতো এতিম। সে বোটের ছাউনি ধরে কোনো রকম দাঁড়ালো। শরীর কাঁপছে তার। একে তো জ্বর, তার মধ্যে গত কয়েকদিন বলতে গেলে পুরো না খাওয়া। সে পড়ে যেতে নিল। আজাদ তখনই ঘুরে তার বাহু টেনে ধরল। আন্তারা কিছু বলবে তার আগে ঝট করে কোলে তুলে নিল। আন্তারার মাথায় ঘোমটা নেই। হঠাৎ ঝাঁকিতে কোনো রকম বেঁধে রাখা খোপাটা খুলে ছড়িয়ে গেল। আজাদ শুধু একবার তাকালো, তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। আন্তারা থরথর করে কাঁপতে লাগলো। দুর্বলতার জন্য নাকি সজ্ঞানে অপরিচিত মানুষের কোলে ওঠার জন্য বোঝা গেল না। তবে সে অস্ফুটভাবে বলল, আমি হেঁটে যাব, আমাকে নামিয়ে দিন। আজাদ শুনল, তবে তার পা থামল না। বৃষ্টির কারণে পুরো ঘাটে কাদায় মাখামাখি। টিপে টিপে হাঁটতে হচ্ছে। সে হাঁটার মাঝেই বলল, পানির বোতল যেমন টুপ করে পানিতে ফেলেছ, বেশি কথা বললে তার মতোই টুপ করে নিচে ফেলে দেব। আন্তারার সাথে সাথে আজাদের বুকের শার্ট খামচে ধরল। এই লোককে তো তার সুবিধার মনে হচ্ছে না। সে ভালো করে আজাদকে দেখার চেষ্টা করলো, তবে অন্ধকারের জন্য সে তেমন কিছুই দেখতে পারল না। আজাদ বুঝলো, বুঝে ঠোঁট টিপে হাসলো। অবশ্য অন্ধকারে এই হাসি আন্তারা দেখল না। আকাশ আবার কালো হচ্ছে। ঝড় শুরু হওয়ার আগেই বাসায় পৌঁছতে হবে। তাই আজাদ তাড়াতাড়ি পা চালালো। চালাতে চালাতে শুধু আস্তে করে বলল, রাত তখন প্রায় 11টা। তবুও অলি আফসারের বাড়ির উঠানে আজ মানুষের মেলা লেগে গেছে। রাত যত হোক, নতুন বউ আসবে, এলাকার চাচি বউরা আসবে না, তা কি করে হয়? রমেশ ভ্যান নিয়ে যেতেই বাড়িতে হিরিক লেগে গেছে। বৃষ্টির কারণে কারেন্ট নেই। প্রায় সবাই হাতেই ছোট ছোট হ্যারিকেন। উঠোন কাদায় মাখামাখি। এর মধ্যেও 2-1জন গীত গাইছে। ছোট বাচ্চারা কাদা পানি নিয়ে দৌড়াদৌড়ি করছে। এর মধ্যে মুর্শিদা বসে আছে চুপচাপ।
তার পাশে বসে আছে তার বৃদ্ধ মা। সে পান ছেঁচে একটু একটু করে মুখে পুড়ছে, দাঁত নেই, তবুও নেশা ছাড়তে পারে না। তারা এসেছে বিকেলে। বউ আসার কথা শুনেই আসাদকে বলেছে স্কুল থেকে আসার সময় নিয়ে আসতে। বৃদ্ধা মুখে পান পুড়ে বলল, এখন চাটা খাইয়া বইয়া থাইকা লাভ কি? কুল নাই কিনারা নাই, এমন মাইয়ার লগে বিয়া? আরে ভাই, বাপ মরছে বাড়িতে, নিয়ামো, খাইব, পিনবো, কাম করবো, পুতের লগে বিয়া দিতে হইব কে? মুর্শিদা উত্তর দিল না। কুল কিনারা নিয়ে তার সমস্যা নেই, বরং কুল কিনারা থাকলেই সমস্যা। চলে নদীর কলকালানির পানির মতো, আর কিছু হইলেই বাপের বাড়ির দৌড়। সে চিন্তায় আছে বোনকে কি বলবে। সম্পর্ক মনে হয় না আর থাকবে। তাছাড়া সে করতই বা কি? তার শ্বশুরের উপর সে কখনোই কিছু বলতে পারবে না, কখনো না। সে দেখতে কালো, খাটো, বয়স 18 ঘরে গিয়ে ঠেকেছিল। গাঁও গ্রামের মেয়েরা 20তেই বুড়ি, 15-র আগেই সবার চেষ্টা থাকে বিদায় করতে। সেখানে তার 18, বিয়ে হচ্ছিলই না। তার মধ্যে যৌতুক চায় দুনিয়ার, যা তার মধ্যবিত্ত বাবার পক্ষে ছিল সাধ্যের বাইরে। আর এই সাধ্যের বাইরের মধ্যেই একদিন তার শ্বশুর এসে হাজির। উঠোনে পা রেখে বলল, এইটা আমার ছেলে, ঢাকায় সরকারি চাকরি করছে, আপনাদের মেয়ের জন্য আনছি, দেখেন তো পছন্দ হয় কিনা। যে মুর্শিদারে সবাই কালো, খাটো, বিয়ে হইব না বলে নানান কথা শুনত, সেই মুর্শিদা এক রাতেই সোনার সোহাগী হয়ে গেল। বিনা যৌতুকে সসম্মানে এই বাড়ির বউ হলো। আর যে মানুষটার জন্য হলো, তার মুখের উপরে সে কিভাবে কিছু বলবে? এই জীবন থাকতে তার পক্ষে কি সম্ভব? সে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ঘর থেকে বেরিয়ে হাঁক ছেড়ে বলল, এই কে কোথায় আছিস? শুধু হুটোপুটি করলে হবে? পিড়ি বের কর, বরণডালা সাজা। অলি আফসারের প্রথম নাতনি ছিল আশা। তার জন্ম আসাদেরও আগে। তারপর আসাদ, আসাদের পর আজাদ, আজাদের পর মুনিয়া, তারপর অনেক পরে বিথি, মিথি। তাদের বয়সের ব্যবধান খুব একটা বেশি না, মাস দেড়েকের হবে। বিথি আহমেদের সবচেয়ে ছোট মেয়ে। তার জন্ম আসাদ আজাদের অনেকটাই পরে। এমনিতেই এক মেয়ের মৃত্যুর পর সবার মধ্যে ছোট হয় মা, বাবা, ভাইদের আদরের দুলালি সে। আর ওই যে বলে না, আদরে আদরে বাদর, সেই প্রবাদটা ঠিক যেন তার জন্যই প্রযোজ্য। সে তার ছোট ভাইয়ের বিয়ের খবর পেয়েছে সবার পরে। সে ছিল তার নানা বাড়িতে। এটা নতুন না। দুদিন যেতে না যেতেই তার নানি তাকে নিজের কাছে নিয়ে রাখে। এমন না তার আর নাতি নাতনি নেই, তবে কথায় আছে না, যার বাবা মায়ের যত বড় অবস্থা আত্মীয় স্বজনের কাছে তত বড়ই সমাদর। তাই বৃথিরও ছোটবেলা থেকে কোনো দিক থেকে সমাদরের কোনো কমতি হয়নি। সেই কোনো কিছুর কমতি ছাড়া বোন ভাইয়ের বিয়ের খবর পেয়েছে একেবারে শেষে। গাল ফুলবে না এমন হয়? তাই আসাদ অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে নানির সাথে বোনকেও নিয়ে এসেছে। আসলে কি হবে, মেজাজটার তুঙ্গে। মুর্শিদা গিয়েছিল মেয়ের মান ভাঙাতে, তবে তাকে দিয়েছে এক ঝাড়ি। ঝাড়িতে অবশ্য মুর্শিদা কোনো রাগ করেনি, মেয়ের ক্ষেত্রেও করেন না। এই মেয়ের জন্য এই বাড়িতে 7 খুন মাপ। তাকে শান্ত করেছে শবনম, শান্ত করে নিজের রুমেই বসিয়েছে। কারেন্ট নেই, বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা। শবনম তবুও ননদকে পাখা দিয়ে বাতাস করছে। বাতাস করলেও শবনম বিথিকে দেখতে পারে না। না দেখার অবশ্য কারণ আছে, এই মেয়ের মুখ ভালো না। সম্পর্কে সে বড় ভাবি, সম্মান তো ভালোই। আজ পর্যন্ত ভালোভাবে কোনো কথা বলেছে কিনা সন্দেহ। সাথে অসভ্যের হাড্ডি এই মেয়ে, যখন যা মনে চায় করতে থাকে, বলতে থাকে। তাই সে একটু ভয়ে ভয়েই থাকে। কেননা আসাদ এমনিতে নম্রভদ্র হলেও বউয়ের বেলায় পুরো উল্টো। পান থেকে চুন খুসলেই ধমক। বিয়ের পর থেকে এই পর্যন্ত যেই পরিমাণ ধমক আর চোখ রাঙানি সে খেয়েছে, সেই পরিমাণ ভাতের দানা তার পেটে গেলে শরীরে মাংস রাখার আর জায়গা থাকতো না। তাছাড়া বিয়ের প্রথম রাতেই আসাদ কড়া করে বলেছে, আর যাই করো, আমার মা আর বোন যেন কখনো কোনো কষ্ট না পায়, কখনো কোনো ব্যবহারে তাদের মুখ বার না হয়। শবনমের বিয়ের বয়স 3 বছর। এই 3 বছরে যা বুঝেছে তা হলো, এই মেয়ের মুখ ভার হওয়ার মতো কেউ কিছুই করে না। সে থাকে নিজের মতো। সে নিজের মতো থেকেও কারণে অকারণে মুখ ফুলিয়ে বসে থাকে। এই কারণেই শবনম থাকে ভয়ে ভয়ে। মেয়ে দেখতে কেমন ভাবি? চেনা নেই, জানা নেই, টুপ করে বিয়ে, এটা কোন কথা? শবনম মনে মনে ভেঙচি কাটলো। তাদের এই গাঁও গ্রামে কোনো মেয়েরই চেনে জেনে বিয়ে হয় না। লোকের কথা কি বলবে? তার নিজের কি হয়েছে? আসাদ তাকে দেখতেও যায়নি। যা দেখার যা করার করেছে সব তার অতি গুণধর শাশুড়ি। বাসর ঘরে আসাদের জায়গায় অন্য কাউকে ঢুকিয়ে দিলেও সে ধরতে পারত না। সে মনের বিরক্তি মনে চেপেই বলল, আমি জানি না, এই বিয়ের সব সিদ্ধান্ত দাদাভাইই নিয়েছে। এই বইটার হঠাৎ আবার এত ভীমরতি হলো কেন? শবনম মনে মনে বিথিকে সুন্দর করে ভয়ঙ্কর একটা গালি দিল। উপরে দেওয়ার সাহস নেই, তাই মনে মনে। এই পুরো বাড়িতে তার 2টো মানুষই পছন্দ, 1 দাদাভাই, 2 আজাদ। আজাদ যেমন তেমন, তবে দাদাভাইকে একটু অসম্মান করে কেউ কিছু বললে তার গায়ে লাগে। সে দাদার আদর কখনো পায়নি, তার জন্মের আগেই মারা গেছেন। দাদার আদর বলতে যা বোঝে সব এই দাদাভাইয়ের থেকে।
সে গালি দিয়ে একটু ঠোঁট ছড়িয়ে বলল, আমি তাও জানি না। বিথির চোখে মুখে বিরক্তি দেখা গেল। এমন ঢঙের বিয়ে তো সে জীবনেও দেখেনি। বিথির চেহারা দেখে মিথি হাসলো। সে উপর হয়ে আছে শবনমের খাটে। মিথি যেমন রাগী জেদি, সে প্রাণোচ্ছল হাসি খুশি মেয়ে। বিথি যেমন বাবা মায়ের দুলালি, মিথি সেরকম না। তার মা থাকে 12 মাস অসুস্থ। বাবা বলতে গেলে তার খবরই নেয় না। তার তো যত আফসোস একটা ছেলে নেই বলে। সে হেসে পা নাচাতে নাচাতে বলল, বিয়ে ছোট ভাইয়ের, তুই গাল ফুলিয়ে বসে আছিস কেন? না জেনে তোকে তো আর বিয়ে দিয়ে দিচ্ছে না। বিথি খেকিয়ে উঠে বলল, তুই একদম এর মধ্যে কথা বলবি না মিথির বাচ্চা। আমার ভাই, আমি বুঝবো। বললে কি করবি? ভাইয়ের আদরের চামচি। এত আদরের বোন তো বিয়ে করে কেউ বউ নিয়ে আসছে, বোনের কথা তো মনেও পড়লো না। বিথি এগিয়ে মিথির বেনি টেনে ধরলো। মিথিও ঘুরে 2 হাতে চুল টেনে ধরলো। শবনম দীর্ঘশ্বাস ফেললো। এসব নতুন না, এদের চুল ছেঁড়াছাড়ি চলতেই থাকে। আবার দুজনকে ছাড়া দুজনের চলেও না। তখনই বাইরে বউ আইসে বলে হিরিক পড়লো। মিথি ধাক্কা মেরে বিথিকে ফেলে দৌড়ে গেল। অন্য সময় হলে বিথিও তার পিছু পিছু দৌড়ে যেত, তবে আজ গেল না। মিথি যাকে যেভাবে ধাক্কা মেরে ফেলেছে সে সেভাবেই হাত পা ছড়িয়ে শুয়ে রইল। বিথির জন্য শবনম উঠতে পারল না, তবে তার ভেতর আকুপাকু করছে। নতুন বউ আসছে, এভাবে বসে থাকার মানে হয়? সে মনে মনে আর একটা ভয়ঙ্কর গালি দিল। এই শয়তান বিদায় হবে কবে? বাড়ির উঠানে যখন ভ্যান এসে থামলো, তখনই বিদ্যুৎ চমকানো আর বাতাস শুরু হলো। তবুও কাদায় মাখামাখি হয়ে উঠানে মানুষের গিজিগিজি করতে লাগলো। ভ্যানে শুধু আন্তারা আর আফসার। রমেশ ভ্যানের সাথে এসেছে দৌড়ে। বাকিরা সবাই ধীরে ধীরে হেঁটে এসেছে, তাই তারা এখনো পৌঁছায়নি। রমেশ ধীরে ধীরে আফসারকে ধরে নামালো। আফসার নামতেই আশেপাশে তাকালো। গ্রামের দুনিয়ার মানুষ, এমন মানুষ অনেক দিন আগেও তাদের বাড়িতে ভিড় করেছিল। তখন সে সবাইকে খুশিতে সমাদরই করত, তবে কেউ তার সেই সমাদরের হাত রাখেনি। যেই আফসার কখনো রাগ তো ভালোই, বিরক্তির সামান্য রেখাও তার কপালে পড়ে না, আজ শান্ত, তবে কণ্ঠে চোখে মুখে বিরক্তি এনে বলল, বড় বউ কই? বড় বউকে ডাকো। আর বাড়িতে মানুষের এত মেলা কেন? রমেশ চমকালো আশেপাশের মানুষও। এই আফসারকে তারা যেন চেনে না। তারা অবাক হয়ে সরে দাঁড়ালো। বউ আসতেই তারা ঘিরে ধরেছিল। এটা এই গ্রামে নতুন না, বউ আসলে এমনই হয়। তারা বউ নামায়, বরণ করে, মিষ্টি মুখ করায়, তার সাথে কত দুষ্টমি ফাজলামি। সেখানে ছেলেদের কোনো কাজ থাকে না, তবে আজ আফসারকে সেখানে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে কেউ আর এগোলো না। মুর্শিদা ভেতরে ছিল। সোহাগী দৌড়ে এসে বলতেই সে বেরিয়ে এলো। তাকে দেখে আফসার আগের মতোই বলল, আন্তারাকে বাড়ির ভেতরে নেওয়ার ব্যবস্থা করো বড় বউ। আমি কোনো গ্যাঞ্জাম চাই না। সেজো দাদার রুমে নাও। সে খুব অসুস্থ, তার মধ্যে সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। খাবার দাবারের ব্যবস্থা করো। মুর্শিদাও ঠায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার এত বছরের সংসার জীবনে শ্বশুরের এই কণ্ঠ শুনেছে বলে মনে পড়ে না। তার ভেতরে অজানা কোনো আশঙ্কায় কেঁপে উঠল। সে চোখ ঘুরিয়ে অন্ধকারে ভ্যানের উপরে জুবুথুবুভাবে শুয়ে থাকা মেয়েটার দিকে তাকালো। তাকিয়ে নিষ্ক্রিয় কণ্ঠে তার পাশে দাঁড়িয়ে থাকা নাহারকে বলল, আসাদের বোর্ডে আসতে বল, নতুন বউকে ধরে ভেতরে নিয়ে যা। উঠোন ভর্তি কাদা। ভ্যান টেনে একেবারে বাড়ির দোরগোড়ায় আনলো। নাহার গিয়ে বলতে দেরি, শবনমের আসতে দেরি হয়নি, যেন সে এই ডাকের অপেক্ষাতেই ছিল। সে এগিয়ে এসে আন্তারাকে ধরল। আন্তারা উঠে বসতেই তার মাথার ঘোমটা গড়িয়ে পড়ল। খোলা চুলে ঘোমটা থাকার কথাও না। তখন ঘোমটা তোল বলতেই সে সাথে সাথেই ঘোমটা দিয়েছে। একজন মানুষের কোলে বসে তো আর খোপা দেওয়া সম্ভব না। আর ভ্যানের সামনে এতগুলো মানুষ দেখে তারা সাহসী হয়নি। তাছাড়া তার শরীর বলতে গেলে একেবারেই নিস্তেজ। তার মধ্যে আবারও মাটির এবড়ো থেবড়ো রাস্তা, ঝাঁকিতে তার অবস্থা আরও নিস্তেজ। এদিকে তার ঘোমটা পড়তেই সবাই অবাক হয়ে তাকালো। শবনম তো হাঁ হয়ে গেল। হারিকেনের স্বল্প আলোতে এই গোলগাল ফর্সা মুখটাকে ঠিক চাঁদের মতো মনে হলো। এলাকার করিমন চাচি চেঁচিয়ে বলল, ও আশাদের মা, তোমার উঠানে তো চাঁদ নাইমাইছে, এই জন্যই তো আকাশ এত খেপছে। তার চাঁদ তো এখন তোমার ঘরে। মুর্শিদা বারান্দায় দাঁড়ানো। সে সেখান থেকেই 2 কদম এগিয়ে বারান্দার খুঁটিতে হাত রাখল। সে নিজেও চমকেছে। এই বাড়িতে বলতে গেলে সবার গায়ের রঙই কালো। আসাদের দাদা থেকে শুরু করে আসাদের বাপ, চাচা, এমনকি তার ছেলে মেয়েও। আমেনা একটু ফর্সার দিকে গেলেও তার নিজের রং তো একেবারেই কালো। তার শ্বশুর জাত, রং এসব মানে না, বাজবিছারও নাই। সে শুধু দেখে মানুষ। এই কারণে ছেলেমেয়েদের বাজবিছার ছাড়াই বিয়ে করিয়েছেন, যার ফলে পিড়ি আর এতটুকুও ঘোরে নাই। বলতে গেলে সবাই কালো। তাই মুর্শিদা চেয়েছে সে তার ছেলেদের দেখে শুনে বিয়ে করাবেন। করিয়েছেনও তাই। শবনমের গায়ের রং ফর্সা। তার বোনের মেয়ে আনারও এই কারণ ছিল, তার গায়ের রঙও ফর্সা।
তবে এই মেয়ের কাছে সবাইকে যেন তার ফিকে মনে হলো। এই মেয়ের যেমন গায়ের রং তেমনি চোখ, নাক, মুখ যেন উপরওয়ালা নিখুঁতভাবে নিজের হাতে বানিয়েছেন। মুর্শিদা চমকেই তাকিয়ে রইল। খুঁটিতে রাখা হাত আপনা আপনি কখন মুঠো হয়ে এসেছে তার জানা নেই। সে তার স্বামীর মতো উচ্চশিক্ষায় তো ভালোই, লেখাপড়াই করেনি, কোনো রকম নিজের নাম স্বাক্ষর করতে পারে। পুঁথিগত বিদ্যা না থাকলেও সাংসারিক যাবতীয় বিদ্যা তার ভালো জানা, তাই সে এতটুকু জানে, অতিরিক্ত কোনো কিছুই ভালো বয়ে আনে না। তার মধ্যে মায়ের মন, বড় ছেলে তার এখনো বড় ছেলেই আছে, এই আগুন ধরা রূপ না আবার ছোট ছেলেকে কেড়ে নেয়। আন্তারা মুর্শিদার সংসারে প্রবেশ করলো বিনা বরণে। এমন নজির এই গ্রামে কমই আছে, যার কোনো সামর্থ্য থাকে না সামান্য চিনি মুখেও বউ বরণ করে। তবে আজ সব থাকতেও আফসারের কঠিনে কিছুই হলো না। একদিকে আন্তারাকে আজাদের রুমে নেওয়া হলো, আর একদিকে ফিসফাস শুরু হলো। এই ফিসফাসে আফসার কানও দিল না। এই জীবনে সে বেশিরভাগ কাজই করেছেন সমাজের বিপরীত নিয়মে, এই আর নতুন কি। গ্রামের সবাই ফিসফাস করতে করতেই বেরিয়ে গেল। এই প্রথম অলি আফসারের উঠোন থেকে মানুষ মুখ কালো করে বেরোলো। মুখ কালো করে বের হলেও সবার মুখে এক কথা, একেবারে চাঁদের লাহান বউ, আসমানের পরিও এর কাছে ফেল খাইয়ে যায়। কারো কারো কাছে চাঁদের মতো হলেও মুরব্বীদের মধ্যে কেউ কেউ বিস্ময়ে বাক্যহারা হলো। কেননা তারা অনেকেই আঞ্জুমকে দেখেছে, তাই তারা আন্তারাকে দেখে বাক্যহারা হলো। তবে এই বিষয়ে কেউ টু শব্দও করলো না, কেননা আগের অলি আফসার আর এখন অলি আফসারের মধ্যে আকাশ পাতাল তফাত। আর তারা যদি এই খারাপ রক্ত নিয়ে ঘর করবার পারে, করুক, তাদের কি। সবাই যে যার মতো বেরোলো। এদিকে রুমে আসতেই আন্তারার গায়ে আবার উথাল পাথাল জ্বর এলো। শবনম ভয় পেল, শরীর থেকে যেন আগুনের তাপ বের হচ্ছে। শবনম নিজেই মাথায় পানি দিল, কিছু খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু এই মেয়ের তো হুঁশই নেই। আর ওইদিকে যার বউ, তার খবরও দেখা গেল না। সে অন্ধকারে নির্জনে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ মুখ কুচকে সিগারেট খেলো। তারপর বাড়িতে ঢুকে তার রুমে মানুষদের মেলা দেখে সে সোজা চলে গেল তার দাদা ভাইয়ের রুমে। সারাদিন গায়ে বৃষ্টির পানিতে ভেজা, তারও জ্বর জ্বর ভাব, তাই সে আর ডানে বামে না দেখে দাদার পুরনো খাটে ধপাস করে পড়ল। আর সবসময়ের মতো তার দাদার স্মৃতিমাখা আদরের খাট চিৎকার করে উঠল। আন্তারার ঘুম ভাঙল খুব ভোরে। আজান পড়ছে, মসজিদ হয়তো আশেপাশেই। শব্দটা তার খুব কাছে মনে হলো। অবশ্য প্রচণ্ড নিস্তব্ধতায় অনেক দূরের শব্দও কাছে মনে হয়। সে আজান শুনতে শুনতেই পাশ ফিরল। তার পাশেই সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে মাঝারি গড়নের একটা মেয়ে শুয়ে আছে। এই মেয়েটা সম্ভবত তার বড় যা। কালকে যখন ধরে রুমে আনলো তখন শুনল। সে তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে দেখতে খুব মায়াবী লাগছে, ছোট্ট একটা বাচ্চার মতো। তারপর সে আস্তে আস্তে উঠে বসলো। তার বাথরুম যেতে হবে। এই বাড়ির বাথরুম কোথায় সে জানে না, জানার কথাও না। কালকে সারাদিন না খাওয়া, তার মধ্যে জ্বর, দিন দুনিয়ার কোনো হুঁশই ছিল না, তাই বাথরুমের প্রয়োজনও পড়েনি। তাই কোথায় সে জানে না। অবশ্য জেনেও লাভ হতো না, সে বড়ই ভীতু মেয়ে। এমনিতে ভীতু না, তবে অন্ধকার দেখলেই তার ভয় হয়। তাদের রুমের পাশেই বাথরুম ছিল, তবুও রাতে যতবার বাথরুমে যেত বাবাকে ডেকে সজাগ করে যেত। দরজা তো ভুলেও লাগাতো না। এখানে কি করবে কে জানে। সে চুপচাপই বসে রইল। বসে বসে পুরো ঘরে চোখ বুলালো। বড়ই এলোমেলো একটা রুমে একটা বিশাল সাইজের খাট ছাড়া একটা পড়ার টেবিল, যেখানে বর্তমানে দুনিয়ার হাবিজাবি, যার মধ্যে কাগজ, খাতা, এমনকি চেয়ার সহ কাপড়ের বিশাল স্তূপ। তার সামনেই একটা কাঠের এক পাল্লার আলমারি, তার পাশেই একটা আলনা। এলোমেলো কোনো কিছু তার ভালো লাগে না। মা না থাকায় ছোটবেলা থেকেই যতটুকু পারে নিজের কাজ নিজে করত। বড় হওয়ার পরে তো বলতে গেলে সবই সে। আন্তার একটা দীর্ঘশ্বাস ফেলল। এই অগোছালো ঘরটা সম্ভবত ওই লোকটার রুম, যার কোলে সে গতকাল চড়েছিল। ভ্যানের সামনে যখন গেল তখন শুনল যে কিনা বর্তমানে আন্তারার বর। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলেই আবার শবনমের দিকে তাকালো। তার সত্যি এখন বাথরুমে যাওয়া দরকার। সে ভাবতে ভাবতেই একটু নড়ে চড়ে বসলো। এখন বৃষ্টি হচ্ছে, কোনো পোকা ঝিঝি করে ডাকছে, মাঝে মাঝে ব্যাঙের শব্দ পাওয়া যাচ্ছে। সে এর আগে কখনো গ্রামে আসেনি, তাই তার কাছে সব নতুন, সব অপরিচিত। তখনই শবনম নড়ে চড়ে উঠল। একটু চোখ খুলে আন্তারাকে বসে থাকতে দেখে ফট করে উঠে বসলো। বসে চিন্তিতভাবে বলল, কি হয়েছে? আন্তারা আস্তে করে বলল, বাথরুমে যাব। আন্তারার আস্তে শবনমের কাছে নাই বরাবর। সে ভ্রু কুচকেই বলল, কি হয়েছে? আন্তারার কণ্ঠ সবসময় নিচু, কথা বলে মিহি সুরে। এর জন্য বাবা কত রাগ করে বলতো, তোর খাওয়া দাওয়া যায় কোথায় বলতো? না আছে শরীরে শক্তি, না আছে গলায়। আমি ছাড়া তো তোর কথা ঠিক মতো কেউ বুঝবে কিনা সন্দেহ।
আন্তারার অজান্তেই তার ঠোঁটের কোণে হাসি খেলে গেল, খেলতে খেলতে আবার মিলিয়ে গেল। কেননা তখনই মনে পড়েছে তার বাবা নেই, তার এই ছোট্ট জীবনে শুধু বাবা আর বাবা। এই বাবাকে সে ভুলবে কি করে? সে মনে মনে বড় একটা শ্বাস ফেলে আগের মতোই বলল, বাথরুমে যাব।